আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। রংপুরে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গত বছরের তুলনায় এবার কলেজ ও কেন্দ্রের সংখ্যা কমলেও বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। এই শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে ২৫৩০ জন পরীক্ষার্থী। এবার পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা। এই শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় মোট ৬৬২টি কলেজ থেকে অংশ নিচ্ছেন ১,১৩,৪২২ জন পরীক্ষার্থী। কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১,১২,৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এ বোর্ডের আওতাধীন ৬ জেলার ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিজামুল করিম জানিয়েছেন। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে এবার ২৩০টি কেন্দ্রে ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,২৪,১৪৮ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছর ২২৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১,১০,৩৫৫ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর ১৩,৭৯৩ জন পরীক্ষার্থী বেশি। 30 মিনিট, আর যারা নিজে লিখবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা সময় পাবে 30 মিনিট। আর কেন্দ্র পরিবর্তন হয়েছে আমাদের 24 জনের, আর কারাগারে পরীক্ষা দিচ্ছে 4 জন। সারা দেশের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১,১৩,৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে পরীক্ষায়। দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রকাশিত এইচএসসি পরীক্ষার তথ্যে জানা যায়, গত বছর এই শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১,১২,৩২২ জন। চলতি বছর ১,০৯৮ জন পরীক্ষার্থী বেড়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, ২০৪টি পরীক্ষা কেন্দ্রে ৬৬২টি কলেজের ১,১৩,৪২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। দিনাজপুর বোর্ডের অধীনে ৬৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,১৩,৪২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। রাজশাহীতেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছেন ১,৩৮,১৫৭ জন পরীক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবছর ১,৯৫৮ জন পরীক্ষার্থী কম। পরীক্ষা নির্বিঘ্ন করতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব রাজশাহী মহিলা সরকারি কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান। আমরা ২০৩টা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আমাদের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা এখন পর্যন্ত খবর পেলাম সমস্ত কেন্দ্রে ঠিকঠাক মতো প্রশ্ন গেছে এবং প্রশ্ন ক সেট প্রশ্নে পরীক্ষা হচ্ছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর সহ 9টি উপজেলার ৪৫টি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বেলা ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এবছর জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৭,৬২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষায় এইচএসসি ১৫,২৮০ জন, আলিম ৮৭৫ জন, ব্যবসায় ব্যবস্থাপনা ১,১২৬ জন এবং ভোকেশনালে ৩৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। সারা দেশের ন্যায় খুলনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শান্তিপূর্ণভাবে প্রথম দিনে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এবছরের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ৯ জেলার ২৩০টি কেন্দ্রে অংশ নেবেন ৫৭৪টি কলেজের ১,২৪,১৪৮ জন পরীক্ষার্থী।
ভোলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলে। জেলায় 34টি কেন্দ্রে 13,581 জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ নিয়োজিত ছিল। কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করেন। পরীক্ষার 1 ঘন্টা আগে, পরীক্ষা শেষের 1 ঘন্টা পর 200 গজের ভেতরে 144 ধারা জারি করা হয়। ব্যাপক প্রস্তুতি ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশের মতো গাজীপুরেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলায় পরীক্ষায় 30,584 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বরিশালের হিজলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। 3টি কেন্দ্রে 813 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এদের মধ্যে আজ 13 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কক্সবাজারেও আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলায় 35টি কেন্দ্রে অংশ নিচ্ছেন 16,698 জন পরীক্ষার্থী। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা জানান, জেলার 35টি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সারা দেশের মতো বরিশালের মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর মেহেন্দিগঞ্জ উপজেলার 6টি কেন্দ্রে 1,478 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন। ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষায় 10 পরীক্ষার্থী ও 1 পরীক্ষককে অসৎ উপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে। সকালে সায়রা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা চলাকালীন সময় তাঁদের বহিষ্কার করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী নূর খান। তিনি জানান, পাশাপাশি একই বেঞ্চে বসে সেম সেট পরীক্ষার প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়ার সময় 10 পরীক্ষার্থী সহ ওই কলেজের 1 প্রভাষককে বহিষ্কার করা হয়। পরীক্ষায় অসৎ উপায়ে সহযোগিতা করায় সায়রা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 1 জন শিক্ষক এবং 10 জন শিক্ষার্থীকে আজকে বহিষ্কার করার নির্দেশ প্রদান করা হয়। 10 জন শিক্ষার্থী মর্নিং সেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দ্বারা, আর যে শিক্ষককে বহিষ্কার করার নির্দেশনা দেওয়া হয় তিনি সায়রা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। বরগুনার আমতলী উপজেলার আমতলী কলাপাড়া সড়কে অ্যাম্বুলেন্স মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে ছেলে আলম হালদারের মরদেহ নিয়ে কলাপাড়ার ধানখালী গ্রামের বাড়ি ফিরছিলেন মা পুষ্প বেগম। আমতলীর ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ডের কাছে অ্যাম্বুলেন্সটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক রুবেল শিকদার ও অ্যাম্বুলেন্সের সামনে বসে থাকা মা পুষ্প বেগম নিহত হন। পুলিশ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি জব্দ করেছে। মাগুরায় নিখোঁজের 10 দিন পর হোসনে আরা নামে এক যুবতীর শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। সকালে মাগুরা সদর উপজেলার বেরিয়েল পলিতা গ্রামের শিকদার পাড়ার একটি পাটক্ষেত থেকে তার লাশের মাথা সহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়। মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার জানান, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। সিআইডি, ক্রাইম সিন, ডিবি পুলিশ এবং মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যুৎ সংকটে পর্যাপ্ত বরফ সরবরাহ না থাকায় হুমকির মুখে দেশের বৃহত্তম দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা। ভোল্টেজ কম থাকায় এসব বরফ কলগুলোতে অহরহ নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এছাড়াও বিদ্যুতের ঘাটতির কারণে পুরো উপজেলায় রয়েছে মারাত্মক লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। এখান থেকে মাছ বরফ দিয়ে সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যান ব্যবসায়ীরা।
তবে বেশ কিছুদিন যাবৎ বিদ্যুতের ঘাটতি থাকায় এখানকার বরফ কলগুলোতে চাহিদা অনুযায়ী বরফ উৎপাদন করা যাচ্ছে না। এতে বরফের সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে জেলেদের। এছাড়াও বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বরফ কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ। 400, 420 কিংবা 380 এরকমের ভোল্টেজ পাই, কিন্তু রাত্রেও 8-9টার পর থেকে আমরা মেশিন চালাইতে পারতেছি না। 100% হইতে হলে আপনার সর্বনিম্ন আমার 14 ঘন্টা বিদ্যুৎ পেতে হবে। 360 থাকলে আমরা মেশিন চালাইতে পারি, কিন্তু 300 ভোল্টেজ দেয়, 280 ভোল্টেজ দেয়, আমরা মেশিন চালাইতে পারি। জন্য বরফে আমাদের খুব ঘাটতি হয়, মাছ নষ্ট হয়ে যায়। এই উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে 11.5 মেগাওয়াট, তবে এখানে বরাদ্দ আছে 5 মেগাওয়াট। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ থাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তীব্র তাপদাহের মধ্যে অতিরিক্ত লোডশেডিং এর কারণে তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। বিদ্যুতের এই ঘাটতি, বিদ্যুতের লো ভোল্টেজ, বিদ্যুৎ একেবারেই থাকে না, সেখানে আমাদের আসলে চিন্তিত এবং হতাশা আছি। ছেলেমেয়েদের লেখাপড়ার টাইম থেকে সন্ধ্যার পরে বিদ্যুৎ গেলে হয় 12টায় আসে, ফ্যান ঘুরে তো ঘুরে না, আবার দেখা যায় বাচ্চারা লেখাপড়া করে, তাদের ঠিকমতো লেখাপড়া করাতে পারছে না। তবে পাথরঘাটা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারের দাবি, খুব দ্রুতই বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফিডারের লোড আসছে 27 মেগাওয়াট ম্যাক্সিমাম লোড, যার কারণে এবং ফিডারটা অনেক লং। এখন যদি পাথরঘাটা এবং মঠগড়ে আলাদা ফিডারে হয় তাহলে লো ভোল্টেজ সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। পাথরঘাটা পল্লী বিদ্যুতের আওতায় 55,682 জন গ্রাহক রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম সংবাদ। সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সকাল 10টা থেকে চট্টগ্রামেও শুরু হয় এইচএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 238টি কলেজের 1,06,034 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। এদিকে পরীক্ষা শুরু 30 মিনিট আগে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করার নির্দেশনা মেনে সকাল থেকেই অনেক অভিভাবক সন্তানকে নিয়ে রওনা হতে দেখা গেছে। তবে ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এবং জলজটে তাদের দুর্ভোগে পড়তে হয়। ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। বৃষ্টির কারণে সকালে নগরীর চকবাজার, বাকুলিয়া সহ কিছু নিম্নাঞ্চলের সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। এতে সবচেয়ে ভোগান্তি পোহাতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থী এবং অফিস যাত্রীদের। এদিকে বর্ষায় নগরীতে পাহাড়গুলোতে মাটি নরম হয়ে ধসের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় চট্টগ্রামে 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার মধ্যে আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 55 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। মানুষের উন্নয়ন করতে গিয়ে কোনো বাধা আসলে রক্ত দিতেও কার্পণ্য করবেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বাঁশখালী 16 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বাঁশখালী মহিলা স্কুলের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এমনই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর সহ অন্যান্য নেতাকর্মীরা। উপমহাদেশের বাংলা গানের দিকপাল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান তোমায় গান শোনাবো। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের সুপরিচিত সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়াইজ এবং ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সত্যজিৎ দাস। এ সময় উপস্থিত ছিলেন বাঁকা সন্স গ্রুপের পরিচালক জামিল আবরার। অনুষ্ঠানে গাওয়া হলো হেমন্ত মুখোপাধ্যায়ের নানা আঙ্গিকের গান। চলতি বছরের মধ্যে কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। পদ্মা সেতুর মতো অগ্রাধিকার দিয়ে কালুরঘাট সেতু নির্মাণ কার্যক্রম সর্বোচ্চ নজরে রাখার জন্য আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম ও সদস্য সচিব রমেন দাশগুপ্ত সহ অন্যান্যরা।
আগামী 7 জুলাই রথযাত্রার দিন এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া রথযাত্রায় একদিনের সরকারি ছুটি সহ সরকারের কাছে 9 দফা দাবি উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী শ্রী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সময় বক্তব্য রাখেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী এবং সাধারণ সম্পাদক দারু ব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী সহ অন্যান্যরা। এবার আমাদের কৃষি। খুলনায় স্থানীয় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে গাভী ও গরু মোটা তাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় PKSF এর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং নবলোকের বাস্তবায়নে সকালে ফুলতলার জামিরা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে 25 জন নারী সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শরীফুল ইসলাম সহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, নবলোকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর রোববার সকালে মনিরকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরের মাকেও হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদারীপুরে নবম শ্রেণীর শিক্ষার্থীকে 2 দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। পরে মারধর করে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে ঘটনার সূত্রপাত মাদারীপুরে হওয়ায় সেখানেই মামলা করতে হবে বলে জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বাড়তি লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রগতি এনজিও পরিচালক প্রণনাথ দাসকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তার নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার ঘর থেকে 17.5 টন সরকারি VGF এর চাল জব্দ করেছে প্রশাসন। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ শনিবার রাতে খবর পেয়ে অভিযান চালানোর পর দুমকি থানা পুলিশের সহায়তায় এ চাল জব্দ করা হয়। মোট 350 বস্তা চাল জব্দ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নগরীর টেকসই উন্নয়ন ও নগরবাসীর দুর্ভোগ লাঘবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুনর্নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু। সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, সচিব আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া সহ আর অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম পৌরসভা 2024-25 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। এবছর আয় ও ব্যয় সমান রেখে 33,50,00,000 টাকা বাজেট নির্ধারণ করা হয়। দুপুরে কুড়িগ্রাম পৌর হলে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজীউল ইসলাম। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ সহ 12 কমিশনার, পৌর কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মাদারীপুর পৌরসভা 2024-25 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। তিনি তাঁর বাজেট বক্তৃতায় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আয় 138,50,00,000 টাকা, 7,737 টাকা এবং ব্যয় 138,07,00,000 টাকা এবং 43,07,737 টাকা উদ্বৃত্ত ঘোষণা করেন।
কক্সবাজারে বিএসটিআই ভবনের চলমান নির্মাণ কাজ পরিদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কক্সবাজার জেলা বিএসটিআই কার্যালয়ে প্রধান অতিথি বিএসটিআই মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম উপস্থিত হয়ে পরিদর্শনকালে অফিস ভবনের দ্বিতীয় তলার চলমান ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিএসটিআই জেলা কার্যালয়ে কক্সবাজারের উপপরিচালক খলিলুর রহমান, গণপূর্ত বিভাগ, কক্সবাজারের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি, সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ শতাধিক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার কাউখালী দক্ষিণ বাজার শেড ঘরে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল বলেন, ভবিষ্যৎ রাজনীতির সঠিক কোনো দিক নির্দেশনা না পেয়ে তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কক্সবাজারের জেলগেট নার্সারি পালস সোসাইটি এলাকায় এক পরিবারের বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। দুপুরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে 5 জনকে কুপিয়ে আহত করে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করার জন্য ভর্তি করা হয়েছে। এ সময় তাদের বসতঘরে থাকা মালামাল লুট করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কক্সবাজার মডেল থানায় এজাহার দায়ের করেছে। থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ভাঙ্গা বাজার কালীবাড়ি নাট মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী মধ্যাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সাধারণ সম্পাদক সমরকান্তি ভৌমিক, পরিমল চন্দ্র মণ্ডল, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি মিঠুন চক্রবর্তী, গোপীনাথ দাস ব্রহ্মচারী সহ আরও অনেকে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন সহ আরও অনেকে। ধামরায়ে অনূর্ধ্ব-17 ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা হয়েছে। শামসুল হকের পৃষ্ঠপোষকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা সহ আরও অনেকে। সাথে জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন।